প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের এই ভিডিওটিতে ক্যাপিটাল বাজেটিং টেকনিক্স অধ্যায় হতে আরও একটি অঙ্ক সমাধান করা হয়েছে। আমাদের আজকের এই অঙ্কটিতে দুটা প্রজেক্ট রয়েছে। এই অধ্যায়ের আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে একটা কোম্পানি বা একটা প্রজেক্ট ছিল, সে একটা কোম্পানি বা একটা প্রজেক্টের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রিকোয়ার্ড বের করেছিলাম। আজকে আমাদের এখানে দুটি প্রজেক্ট রয়েছে। এই দুইটা প্রজেক্ট হতে আমাদের ডিসিশন প্রদান করতে হবে। আমরা প্রশ্নটা পড়তেছি, ইউ আর এ ফাইন্যান্সিয়াল অ্যানালাইস্ট অফ তামান্না ইলেকট্রনিক্স কোম্পানি। তুমি তামান্না ইলেকট্রনিক্স কোম্পানির একজন আর্থিক বিশ্লেষক। দি ডিরেক্টর অফ ক্যাপিটাল বাজেটিং আস্কড ইউ টু অ্যানালাইজ টু প্রপোজড ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট এ অ্যান্ড বি। মূলধন বাজেটিং বিভাগের পরিচালক তোমাকে দুইটি মূলধন বিনিয়োগ প্রস্তাব বিশ্লেষণ করতে বলেছে। ইচ প্রজেক্ট হ্যাজ এ কস্ট অফ টাকা 10,000 and the cost of capital for each project is 12%. প্রতিটি প্রকল্পের ব্যয় হচ্ছে 10,000 টাকা এবং মূলধন ব্যয় হচ্ছে 12%. The project expected net cash flows are as follows. এই প্রজেক্টগুলোর প্রত্যাশিত নগদ প্রবাহসমূহ নিচে দেওয়া আছে। আমাদের এক্সপেক্টেড নেট ক্যাশ ফ্লো রয়েছে, ইয়ার রয়েছে, প্রজেক্ট এর নেট ক্যাশ ফ্লো রয়েছে, প্রজেক্ট বির নেট ক্যাশ ফ্লো রয়েছে। প্রথমে ইয়ারের ঘরে 0 রয়েছে, প্রজেক্ট এতে ব্র্যাকেট দিয়ে 10,000 টাকা দেখানো হয়েছে, প্রজেক্ট বিতে 10,000 টাকা দেখানো হয়েছে। ইয়ারের ঘরে 0 দিয়ে যে 10,000 টাকাগুলো আছে এবং এগুলো ব্র্যাকেট দিয়ে দেখানো হয়েছে, এই টাকাগুলো হচ্ছে এই প্রজেক্টগুলোর জন্য যে টাকাটা বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে, সেই টাকাটাকে বোঝাচ্ছে, যেটা আমাদের জন্য হবে ইনভেস্টমেন্ট বা এনসিইউ। এই বিনিয়োগকৃত মূলধনগুলো হতে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর সময় হতে কি ক্যাশ ফ্লো পাওয়া যাবে সেটা নিচে দেওয়া আছে। তাহলে আমাদের 0তে যে 10,000 টাকা রয়েছে, এই টাকাগুলোকে আমাদের বিনিয়োগ হিসেবে ধরতে হবে। ইয়ার 1-এ প্রজেক্ট এর ক্যাশ ফ্লো হচ্ছে 6,500, প্রজেক্ট বি হচ্ছে 3,500। ইয়ার 2-তে প্রজেক্ট এর জন্য হচ্ছে 3,000, প্রজেক্ট বির জন্য হচ্ছে 3,500। ইয়ার 3-তে এসে প্রজেক্ট এর জন্য হচ্ছে 3,500, বি হচ্ছে 3,000। ইয়ার 4-এ হচ্ছে প্রজেক্ট এর জন্য 1,500 এবং প্রজেক্ট বির জন্য হচ্ছে 2,500। আমাদের প্রশ্নে এই তথ্যগুলো রয়েছে। দুইটি প্রজেক্ট রয়েছে, প্রতিটা প্রকল্পে বিনিয়োগকৃত মূলধন হচ্ছে 10,000 টাকা এবং এই দুটি প্রজেক্টের 4 বছরের ক্যাশ ফ্লোগুলো দেওয়া আছে। এরপরে যাচ্ছে আমাদের রিকোয়ার্ড 1 হচ্ছে ক্যালকুলেট ইজ প্রজেক্টস ফেব্যাক পিরিয়ড পিবিপি, নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রতিটা প্রকল্পের ফেব্যাক পিরিয়ড, এনপিভি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হবে। আমাদের দুইটা প্রজেক্ট রয়েছে, প্রজেক্ট বি প্রজেক্ট, দুইটা প্রজেক্টের পিবিপি, এনপিভি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হবে। এরপরে রিকোয়ার্ড 2-তে যাচ্ছি, হুইজ প্রজেক্টস, আবার ব্র্যাকেটে দেখানো হয়েছে এস, অর্থাৎ হুইজ প্রজেক্টও হতে পারে বা প্রজেক্টসও হতে পারে। এখানে প্রজেক্টটা হবে সিঙ্গুলার এবং প্রজেক্টসের সাথে যখন এস যুক্ত হবে তখন সেটা প্লুরাল প্রজেক্টস বোঝাবে। শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর ইন্ডিপেন্ডেন্স। যদি প্রকল্পগুলি স্বাধীন হয় তাহলে কোন প্রকল্পটি বা কোন প্রকল্পগুলো গ্রহণ করা হতে পারে। এখানে প্রকল্পগুলো যদি স্বাধীন হয় তাহলে দুইটি প্রকল্পই গ্রহণ করা হতে পারে বা তাদের হতে একটি প্রকল্প গ্রহণ করা হতে পারে। এরপর আমরা 3 নম্বরে যাচ্ছি, হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। কোন প্রকল্পটি গ্রহণ করা হবে যদি তারা পরস্পর বর্জনশীল প্রকল্প হয়। আমাদের এখানে দুইটি ক্ষেত্রে ডিসিশন প্রদান করতে বলছে, কোন প্রকল্পটি বা প্রকল্পগুলো অ্যাকসেপ্টেড হবে সেটার জন্য। আমাদের প্রথমে দেখাতে বলছে ইফ দে আর ইন্ডিপেন্ডেন্স, যদি তারা স্বাধীন প্রকল্প হয়। স্বাধীন প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প যে প্রকল্পের নগদ আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহ কোনোভাবে অন্য প্রকল্পের উপর নির্ভরশীল নয় এবং এই ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য কখনো অন্য প্রকল্পকে বিবেচনা করতে হয় না। আর যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয় তাহলে পরস্পর বর্জনশীল প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প, অনেকগুলো প্রকল্প হতে একটিমাত্র প্রকল্পকে বেছে নিতে হয়। আমাদের 2 নম্বর রিকোয়ার্ডের ক্ষেত্রে আমরা চাইলে একটি প্রকল্প গ্রহণ করতে পারি, আবার দুইটা প্রকল্প গ্রহণ করতে পারি। এই ডিসিশনটা আমরা প্রদান করব এনপিভির উপর ভিত্তি করে। আমাদের এনপিভি যদি পজিটিভ হয় তাহলে আমরা দুইটা প্রকল্প গ্রহণ করতে পারবো, আবার যদি এনপিভি নেগেটিভ হয় তখন একটা প্রকল্প গ্রহণ করতে পারবো না। আবার একটার
প্রজেক্টের এনপিভি পজিটিভ আর একটা প্রজেক্টের এনপিভি নেগেটিভ, তখন যে প্রজেক্টের এনপিভিটা পজিটিভ পাবে আমরা সেই প্রজেক্টের এনপিভিটাই গ্রহণ করব। আর হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, যদি পরস্পর বর্জনশীল প্রকল্প হয় তাহলে দুইটা প্রকল্প হতে শুধুমাত্র একটি প্রকল্পই গ্রহণ করা যাবে। তখন আমাদেরকে দেখতে হবে পেব্যাক পিরিয়ড কার হায়ার কার লোয়ার, এনপিভি কোনটা হায়ার কোনটা লোয়ার, প্রফিটেবিলিটি ইন্ডেক্স কোনটা হায়ার কোনটা লোয়ার, এই বিবেচনা করে তখন আমাদের ডিসিশনটা দিতে হবে। আর যদি 2 নম্বর রিকোয়ার্ডে যদি বলা আছে যে ইন্ডিপেন্ডেন্স প্রকল্প হলে তখন আমরা দেখবো যে এনপিভি কি পজিটিভ হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। এরপর আমরা যখন অঙ্ক করবো তখন আরও ভালো করে বোঝা যাবে। আমরা আমাদের অঙ্কে চলে যাচ্ছি, আমাদের রিকোয়ার্ড 1-এ যাচ্ছি। আমাদের রিকোয়ার্ড 1 হচ্ছে ক্যালকুলেট ইজ প্রজেক্ট পেব্যাক পিরিয়ড, এনপিভি অ্যান্ড প্রফিটেবিলিটি ইন্ডেক্স। প্রতিটা প্রজেক্টের পেব্যাক পিরিয়ড, এনপিভি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করা। আমরা রিকোয়ার্ড 1 দিলাম, রিকোয়ার্ড 1 দিয়ে লিখে দিলাম প্রজেক্ট এ। আমাদের যেহেতু দুইটা প্রজেক্ট তাই আমরা দুইটা প্রজেক্টের জন্যই বের করব। আমরা প্রথমে প্রজেক্ট এর জন্য বের করতেছি। আমাদের পিভিপি বের করতে গেলে সিসিএফটি লাগে এবং এনপিভি এবং পিআই বের করতে গেলে প্রেজেন্ট ভ্যালুটা লাগে। আমরা একটা টেবল নিলাম, টেবলে 5টা কলাম করেছি। 1 নম্বর কলামে লিখলাম ইয়ার, 2 নম্বর কলামে লিখলাম সিএফটি, 3 নম্বর কলামে লিখলাম সিসিএফটি, 4 নম্বর কলামে লিখলাম পিভি ফ্যাক্টর এর 12%, 5 নম্বর কলামে লিখলাম পিপি। এখন আমাদের প্রশ্নে যে নেট ক্যাশ ফ্লোটা রয়েছে, এই ক্যাশ ফ্লোটা কি বিফোর ট্যাক্স নাকি আফটার ট্যাক্স সেটা স্পষ্ট করে উল্লেখ করা নাই। যদি ক্যাশ ফ্লোটা বিফোর ট্যাক্স আফটার ট্যাক্স উল্লেখিত না থাকে তখন আমাদের প্রশ্নে খেয়াল করে দেখতে হবে এখানে কোনো ট্যাক্স রেট আছে কি না এবং ডেপ্রিসিয়েশনের কোনো কথা বলা আছে কি না। যদি ট্যাক্স রেট থাকে এবং ডেপ্রিসিয়েশন বিষয়ে কোনো কিছু বলা থাকে তাহলে আমাদের মনে করতে হবে যে ক্যাশ ফ্লোটা দেওয়া আছে সেটা হচ্ছে সিএফবিটি বা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। আর যদি ট্যাক্স রেটটা দেওয়া না থাকে তখন আমাদের ধরে নিতে হবে এখানে যে ক্যাশ ফ্লোটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এই প্রশ্নের মধ্যে কোথাও আমাদের ট্যাক্স রেটের হার উল্লেখিত নাই, তাহলে আমরা এটাকে ধরে নিয়েছি যে ক্যাশ ফ্লোটা রয়েছে সেটা হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। তাই এটাকে আমরা সরাসরি সিএফটি দিয়ে আমাদের অঙ্ক শুরু করেছি। আমরা ইয়ারের করে 1, 2, 3, 4 লিখলাম এবং প্রজেক্টের সিএফিটিগুলো দেখে দেখে বসিয়ে দিব। আমাদের প্রথম বছরের সিএফিটি হচ্ছে 6,500, দ্বিতীয় বছরের সিএফিটি হচ্ছে 3,000 টাকা, তৃতীয় বছরের সিএফিটি হচ্ছে 3,500 টাকা, চতুর্থ বছরের সিএফিটি হচ্ছে 1,500 টাকা। আমরা এই সিএফিটিগুলো তুলে ফেলবো। সিএফিটিগুলো তুলে ফেলার পরে 3 নম্বর কলাম হচ্ছে আমাদের জন্য সিসিএফিটি, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমাদের প্রথম বছরের সিএফিটি 6,500 টাকা আছে, সিসিএফিটির করে আমরা 6,500 টাকা বসাবো। প্রথম বছরের সিসিএফিটির সাথে দ্বিতীয় বছরের সিএফিটি 3,000 টাকা যোগ করব। 3,000 টাকা যোগ করলে আমাদের দ্বিতীয় বছরের সিসিএফিটি বের হয়ে আসবে 9,500 টাকা। দ্বিতীয় বছরের সিসিএফিটি 9,500 টাকার সাথে তৃতীয় বছরের সিএফিটি 3,500 টাকা যোগ করলে আমাদের তৃতীয় বছরের সিসিএফিটি বের হয়ে আসবে 13,000 টাকা। তৃতীয় বছরের সিসিএফিটি 13,000 টাকার সাথে চতুর্থ বছরের সিএফিটি 1,500 টাকা যোগ করলে আমাদের চতুর্থ বছরের সিসিএফিটি বের হয়ে আসবে 14,500 টাকা। এরপরে চলে যাবো আমরা আমাদের চতুর্থ নম্বর কলামে। আমাদের চতুর্থ নম্বর কলামটা হচ্ছে পিভি ফ্যাক্টর এট 12%। আমরা এখানে 12% ধরেছি কারণ আমাদের কস্ট অফ ক্যাপিটালটা 12%ই রয়েছে। এখন 12%-এর জন্য পিভি ফ্যাক্টর বের করতে হবে। 12%-এর জন্য পিভি ফ্যাক্টর বের করতে গেলে আমাদের ক্যালকুলেটরে 1 তুলে ভাগ দিয়ে 1.12 দিয়ে সমান দিলে আমাদের প্রথম বছরের পিভি ফ্যাক্টরটা চলে আসবে। কিছুই না করে আবার ভাগ চিহ্ন চেপে 1.12 দিয়ে সমান দিলে দ্বিতীয় বছরের পিভি ফ্যাক্টর চলে আসবে। আরেকবার সমান দিলে তৃতীয় বছরের পিভি ফ্যাক্টর চলে আসবে। আরও একবার সমান দিলে চতুর্থ বছরের পিভি ফ্যাক্টর চলে আসবে। এই যে প্রসেসগুলো বলা হয়েছে এখানে মাঝখানে কখনো এন বা এসি চাপা যাবে না। এরপরে তাহলে আমাদের এভাবে করে প্রথম বছরের পিভি ফ্যাক্টর আসতেছে 0.8928, দ্বিতীয় বছরের পিভি ফ্যাক্টর আসতেছে 0.7972, তৃতীয় বছরের পিভি ফ্যাক্টর আসতেছে 0.7117, চতুর্থ বছরের পিভি ফ্যাক্টর আসতেছে 0.6355। এরপর আমাদের 5 নম্বর কলামটা হচ্ছে পিবি বের করতে হলে আমাদের 2 নম্বর কলামের সিএফিটির টাকাকে 4 নম্বর কলামের পিবি ফ্যাক্টর দিয়ে গুণ করতে হবে। আমাদের প্রথম বছরের 2 নম্বর কলামের সিএফিটি হচ্ছে 6,500 টাকা এবং প্রথম বছরের পিবি ফ্যাক্টর হচ্ছে 0.8928। 6,500 টাকাকে 0.8928 দিয়ে গুণ করলে প্রথম বছরের পিবি বের হয়ে আসলো 5,803 টাকা। দ্বিতীয় বছরের সিএফিটি 3,000 টাকাকে পিবি ফ্যাক্টর 0.7972 দিয়ে গুণ করলে আমাদের দ্বিতীয় বছরের পিবি হবে 2,392 টাকা। তৃতীয় বছরের সিএফিটি 3,500 টাকাকে পিবি ফ্যাক্টর 0.7117 দিয়ে গুণ করলে পিবি চলে আসলো 2,491 টাকা। চতুর্থ বছরে 1,500 টাকাকে পিবি ফ্যাক্টর 0.6355 দিয়ে গুণ করলে আমাদের পিবি আসলো 900
টাকা। এরপরে ফি বের করে 5,803 টাকা, 2,392 টাকা, 2,491 টাকা এবং 953 টাকা যোগ করে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়ে আসলো 11,639 টাকা। আমাদের ট্যাবলে সিসিএফিটি বের করে ফেলেছি এবং টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলেছি। এখন আমরা আমাদের রিকোয়ার্ড সমূহতে চলে যাব। আমাদের রিকোয়ার্ডে বের করতে বলা হয়েছিল ফেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আমরা উইনু বলে প্রথমে ফেব্যাক পিরিয়ডের সূত্র লিখেছি। ফেব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে পিওয়াই যোগ ওয়াই মাইনাস সিসিএফিটি অফ পিওয়াই ডিভাইডেড বাই সিএফিটি অফ আর ওয়াই। আমাদের এখানে পিওয়াইটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার, তাহলে আমাদের প্রথমে রিসেন্ট ইয়ার বের করতে হবে। রিসেন্ট ইয়ার বের করে তারপর প্রিভিয়াস ইয়ারটা বের করতে হবে। রিসেন্ট ইয়ারটা হচ্ছে সিসিএফিটির করে যে করে আমাদের ইনভেস্টমেন্টের টাকা উঠে আসবে সেটা হবে আমাদের জন্য রিসেন্ট ইয়ার। এই প্রশ্নে আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 টাকা প্রজেক্ট এর জন্য, তাহলে প্রজেক্ট এর ইনভেস্টমেন্ট হচ্ছে 10,000 টাকা। সিসিএফিটির গড়ে যদি খেয়াল করে দেখি, আমাদের প্রথম বছরের সিসিএফিটি 6,500, দ্বিতীয় বছরের সিসিএফিটি 9,500, তৃতীয় বছরের সিসিএফিটি হচ্ছে 13,000 টাকা। তাহলে প্রথম বছর এবং দ্বিতীয় বছরে আমাদের ইনভেস্টমেন্ট উঠে আসে না, তৃতীয় বছরে গিয়ে 13,000 টাকাতে আমাদের ইনভেস্টমেন্টটা উঠে আসে। এই 13,000 টাকার বছরটা হবে আমাদের জন্য রিসেন্ট ইয়ার, অর্থাৎ তৃতীয় বছর হচ্ছে আমাদের জন্য রিসেন্ট ইয়ার। তৃতীয় বছরের উপরে দ্বিতীয় বছরটা হচ্ছে আমাদের জন্য প্রিভিয়াস ইয়ার। তাহলে যে বছরে ইনভেস্টমেন্ট উঠে আসে সেই বছরটা হচ্ছে আমাদের জন্য রিসেন্ট ইয়ার, তার উপরের বছরটা হচ্ছে আমাদের জন্য প্রিভিয়াস ইয়ার। তাহলে আমাদের রিসেন্ট ইয়ার হচ্ছে 3, প্রিভিয়াস ইয়ার হচ্ছে 2। তাহলে অরিজিনাল ইনভেস্টমেন্ট 10,000 টাকা বসিয়েছি। এরপর সিসিএফিটি অফ পিওয়াই অর্থাৎ দ্বিতীয় বছরটা হচ্ছে আমাদের জন্য পিওয়াই, সেই বছর বরাবর সিসিএফিটি হচ্ছে 9,500 টাকা, সিসিএফিটি অফ পিওয়াই হচ্ছে 9,500। এরপরে দরকার হচ্ছে সিএফিটি অফ আর ওয়াই। সিএফিটি অফ আর ওয়াই, আমাদের আর ওয়াইটা হচ্ছে তৃতীয় বছর, তৃতীয় বছরের সিএফিটি হচ্ছে 3,500, তাই আমরা নিচে সিএফিটি অফ আর ওয়াই এর জায়গায় 3,500 বসাবো। এরপর নিচে 2 আছে, 2 নামালাম। 10,000 থেকে 9,500 বিয়োগ করলে আর 500 টাকা থাকে। নিচে সিএফিটি অফ আর ওয়াই হচ্ছে 3,500। 500 টাকাকে 3,500 টাকা দিয়ে ভাগ করলে 0.14 আসবে। 2 এর সাথে 0.14 যোগ করলে আমাদের ফেব্যাক পিরিয়ড ফিবিপি বের হয়ে আসবে 2.14 ইয়ার্স। এরপর আমরা চলে যাবো আমাদের 2 নম্বর কাজে। 1 নম্বর রিকোয়ার্ডের অধীনে 2 নম্বর কাজটা হচ্ছে এনপিবিটা বের করা। তাই আমরা লিখলাম নেট প্রেজেন্ট ভ্যালু এনপিবি সমান টিপিবি মাইনাস এনসিইউ। টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে যখন এনসিইউর টাকা বাদ দেওয়া হবে তাহলে আমাদের এনপিবি চলে আসবে। প্রজেক্ট এর টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 11,639 টাকা, যেটা ফিবির গড়ের যোগফল। তাই আমরা টিপিবির জায়গায় 11,639 টাকা বসিয়েছি এবং এনসিইউ হচ্ছে 10,000 টাকা। 11,639 টাকা থেকে 10,000 টাকা বাদ গেলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু বের হয়ে আসলো 1,639 টাকা। এরপর আমাদের রিকোয়ার্ড ওয়ারের পরবর্তী যে কাজ রয়েছে সেটা হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। আমরা প্রফিটেবিলিটি ইন্ডেক্স বলে পিআই এর সূত্র লিখেছি। পিআই এর সূত্রটা হচ্ছে টিপিবি ডিভাইডেড বাই এনসিইউ, পাশে হবে গুণ 100। টোটাল প্রেজেন্ট ভ্যালুর টাকাকে এনসিইউ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স চলে আসবে। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 11,639 টাকা, তাই উপরে 11,639 টাকা বসিয়েছি। নিচে আছে ডিভাইড বাই এনসিইউ। আমাদের এই প্রশ্নের প্রজেক্টের এনসিইউ হচ্ছে 10,000 টাকা, তাই নিচে ডিভাইড বাই দিয়ে 10,000 টাকা বসিয়েছি, পাশে লিখেছি গুণ 100। 11,639কে 10,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স চলে আসবে 116.39%। তাহলে আমাদের রিকোয়ার্ড ওয়ানে বুথ প্রজেক্টের জন্য পিবিপি, এনপিবি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হতো। আমরা প্রজেক্ট এর জন্য ফেব্যাক পিরিয়ড বের করেছি 2.14 ইয়ার্স এবং এনপিবি বের করেছি 1,639 টাকা। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের হয়ে আসলো 116.39%। আমরা এরপরে বের করব বি প্রজেক্টের জন্য। এই প্রজেক্টের জন্য যে ফেব্যাক পিরিয়ড এনপিবি এবং পিআই বের করেছি, বি প্রজেক্টের জন্য একই আইটেমগুলো বের করতে হবে। তাই আমরা প্রজেক্ট বি লিখে একই টেবল তৈরি করেছি। প্রথম করে ইয়ার, দ্বিতীয় করে সিএফইটি, তৃতীয় করে সিসিএফইটি, চতুর্থ করে ফিবি ফ্যাক্টর এবং পঞ্চম করে ফিবি। যেহেতু আমাদের প্রশ্নে 4টা বছর রয়েছে 1, 2, 3, 4, আমরা ইয়ারের গড়ে 1, 2, 3, 4 তুললাম এবং এরপরে হচ্ছে 2 নম্বর গড়টা হচ্ছে সিএফইটি। প্রজেক্ট বির জন্য যে সিএফইটিগুলো রয়েছে, প্রথম বছর হচ্ছে 3,500, দ্বিতীয় বছরও 3,500, তৃতীয় বছর হচ্ছে 3,000 এবং চতুর্থ বছর হচ্ছে 2,500। আমরা ট্যাবলেও একই সিএফইটিগুলো তুলব। প্রথম বছর 3,500, দ্বিতীয় বছর 3,500, তৃতীয় বছর 3,000, চতুর্থ বছর 2,500। সিএফইটিগুলো তুলে ফেলার পরে আমরা চলে যাব আমাদের 3 নম্বর কলামে। 3 নম্বর কলামটা হচ্ছে সিসিএফইটি। এগোরে এসে আমাদের সিএফইটিগুলো যোগ করে নিচে নামিয়ে দিতে হবে। আমাদের প্রথম বছরের সিএফইটি হচ্ছে 3,500, তাই আমরা প্রথম বছরের সিসিএফইটি করে 3,500 টাকা বসিয়েছি। তো এই প্রথম বছরের সিসিএফইটি 3,500 টাকার সাথে
দ্বিতীয় বছরের সিএফিটি 3,500 টাকা যোগ করলে আমাদের দ্বিতীয় বছরের সিসিএফিটি বের হয়ে আসবে 7,000। দ্বিতীয় বছরের সিসিএফিটি 7,000-এর সাথে তৃতীয় বছরের সিএফিটি 3,000 যোগ করলে আমাদের তৃতীয় বছরের সিসিএফিটি বের হয়ে আসবে 10,000। 10,000 সিসিএফিটির সাথে চতুর্থ বছরের সিএফিটি 2,500 যোগ করলে আমাদের চতুর্থ বছরের সিসিএফিটি বের হয়ে আসবে 12,500 টাকা। এরপর আমাদের 4 নম্বর কলামটা হচ্ছে ফিবি ফ্যাক্টরের 12%। আমাদের যেহেতু ডিসকাউন্ট রেটটা 12%, তাই আমাদের ফিবি ফ্যাক্টরটাও 12% বসাইতে হবে। আমাদের উপরের টেবলে 12% ফিবি ফ্যাক্টর বের করা আছে, আমরা দেখে দেখে ফিবি ফ্যাক্টরগুলো বসিয়ে দিতে পারবো। আর বা এই ফিবি ফ্যাক্টর বের করার জন্য আমাদের যে নিয়মটা করতে হবে আগের টেবলেও বলেছি, এটা বলে আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে তুমি 1 তুলে বাকচিহ্ন চেপে 1.12 চেপে সমান দিলে প্রথম বছরের ফিবি ভেক্টর, আবার বাকচিহ্ন চেপে 1.12 দিয়ে সমান দিলে দ্বিতীয় বছরের ফিবি ভেক্টর, শুধুমাত্র আরেকবার সমান দিলে তৃতীয় বছর, এবং কিছু না করে আরেকবার সমান চাপলে চতুর্থ বছরের ফিবি ভেক্টর চলে আসবে। এভাবে আমাদের ফিবি ভেক্টরগুলো বের হয়ে আসবে। ফিবি ভেক্টরগুলো বের করার পরে আমরা 5 নম্বর কলামে চলে যাব। আমাদের 5 নম্বর কলামটা হচ্ছে ফিবি। ফিবি বের করতে গেলে আমাদের 2 নম্বর কলামকে 4 নম্বর কলাম দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ সিএফিটির করে টাকাকে আমাদের ফিবি ভেক্টর দিয়ে গুণ করে দিতে হবে। আমাদের প্রথম বছরের সিএফিটি হচ্ছে 3,500, সেটাকে ফিবি ভেক্টর 0.8928 দিয়ে গুণ করলে প্রথম বছরের ফিবি বের হয়ে আসবে 3,125 টাকা। দ্বিতীয় বছরের সিএফিটি হচ্ছে 3,500, সেটাকে দ্বিতীয় বছরের ফিবি ভেক্টর 0.7972 দিয়ে গুণ করলে দ্বিতীয় বছরের ফিবি বের হয়ে আসবে 2,790 টাকা। তৃতীয় বছরের সিএফিটি হচ্ছে 3,000, সেটাকে ফিবি ফ্যাক্টর 0.7117 দিয়ে গুণ করলে আমাদের ফিবি বের হয়ে আসবে 2,135 টাকা। চতুর্থ বছরের সিএফিটি হচ্ছে 2,500, সেটাকে ফিবি ফ্যাক্টর 0.6355 দিয়ে গুণ করলে আমাদের ফিবি বের হয়ে আসবে 1,539 টাকা। এরপর আমরা ফিবিগুলো যোগ করব। ফিবিগুলো যোগ করলে 3,125, 2,790, 2,135 এবং 1,589 যোগ করলে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হয়ে আসবে 9,639 টাকা। এর আগে প্রজেক্ট এর জন্য আমরা ফিবিপি, এনপিপি এবং পিআই বের করার জন্য যে সূত্রগুলো ব্যবহার করেছিলাম, এখন প্রজেক্ট বির জন্য আমরা একই সূত্রগুলো ব্যবহার করে আমাদের রিকোয়ার্ডগুলো বের করব। উইনো বলে আমরা ফ্যাবেক পিরিয়ডের সূত্রটি দিয়েছি। উইনো ফ্যাবেক পিরিয়ড ফিবিপি সমান পিওয়াই যোগ ওয়াই মাইনাস সিসিএফিটি অফ পিওয়াই ডিভাইড বাই সিএফিটি অফ আর ওয়াই। তাহলে ফ্যাবেক পিরিয়ড বের করতে গেলে সূত্র লেখার পরে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে রিসেন্ট ইয়ার এবং প্রিভিয়াস ইয়ার বের করা। আমাদের রিসেন্ট ইয়ারটা হচ্ছে যে বছরের ইনভেস্টমেন্টের টাকাটা উঠে আসবে সেটা, প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে রিসেন্ট ইয়ারের আগের বছরটা। তাহলে আমাদের সিসিএফিটি করে দেখতে হবে, সবসময় সিসিএফিটি করেই দেখব। প্রথম বছরের সিসিএফিটি 3,500, দ্বিতীয় বছরের সিসিএফিটি 7,000 এবং তৃতীয় বছরের সিসিএফিটি 10,000। আমাদের ইনভেস্টমেন্টও 10,000, তৃতীয় বছরের সিসিএফিটিও 10,000। তাহলে 10,000 টাকা ইনভেস্টমেন্ট 3 নাম্বার বছরে উঠে এসেছে। তৃতীয় বছরটা হচ্ছে আমাদের জন্য রিসেন্ট ইয়ার, তার উপরে যে দ্বিতীয় বছরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের জন্য প্রিভিয়াস ইয়ার। এরপর আমরা এখন আমাদের মানগুলো বসাবো। আমাদের এই টেবলটাতে প্রজেক্ট বির জন্য প্রিভিয়াস ইয়ার পাচ্ছি আমরা, দ্বিতীয় বছরটাকে পাশে লিখে দিয়েছি, 2 এর পাশে পিওয়াই, 3 এর পাশে আর ওয়াই। এরপর ওয়াইটা হচ্ছে অরিজিনাল ইনভেস্টমেন্ট, তাই আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্টটা হচ্ছে প্রকৃত বিনিয়োগের টাকাটা। প্রজেক্ট বির বিনিয়োগের টাকা হচ্ছে 10,000 টাকা, তার অরিজিনাল ইনভেস্টমেন্টের জায়গায় 10,000 টাকা বসিয়েছি। এবং সিসিএফিটি অফ পিওয়াই অর্থাৎ প্রিভিয়াস ইয়ার বরাবর যে সিসিএফিটিটা রয়েছে সেটা, প্রিভিয়াস ইয়ার বরাবর সিসিএফিটি হচ্ছে 7,000 টাকা, তাই আমাদের সিসিএফিটি অফ পিওয়াই হবে 7,000। এরপর হচ্ছে সিএফিটি অফ আর ওয়াই হচ্ছে রিসেন্ট ইয়ার তৃতীয় বছর, সে বছর বরাবর সিএফিটি হচ্ছে 3,000 টাকা, তাই আমাদের সিএফিটি অফ আর ওয়াই হচ্ছে 3,000। নিচে 2 আছে, 2 নামিয়ে দিব পরবর্তী লাইনে। 10,000 থেকে 7,000 বিয়োগ করব, 10,000 থেকে 7,000 বিয়োগ করলে 3,000 আসবে। নিচে সিএফিটি অফ আর ওয়াই 3,000 আছে, 3,000কে 3,000 দিয়ে ভাগ করলে 1 আসবে, 2 এর সাথে 1 যোগ করলে বের হয়ে আসবে 3। তাহলে আমাদের প্যাব্যাক পিরিয়ড হচ্ছে 3 ইয়ার্স। প্যাব্যাক পিরিয়ড বের করে ফেলেছি, এবার যাব নেট প্রেজেন্ট ভ্যালু বা এনপিবিতে। নেট প্রেজেন্ট ভ্যালু এনপিবি সমান হচ্ছে টিপিবি মাইনাস এনসিইউ। আমাদের প্রজেক্ট বির টিপিবি হচ্ছে 9,639 টাকা, তাই আমরা টিপিবির জায়গায় 9,639 টাকা লিখেছি এবং এনসিইউ হচ্ছে 10,000 টাকা, যেটা আমাদের বিনিয়োগের টাকাটা। তাহলে 9,639 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করলে আমাদের এনপিবি বের হয়ে আসলো নেগেটিভ 361 টাকা। তাহলে আমাদের 1 নাম্বার রিকোয়ার্ডে প্যাব্যাক পিরিয়ড বের করতে হতো, এনপিবি বের করতে হতো, তার পাশাপাশি পিআইটাও বের করতে হতো। আমরা প্যাব্যাক পিরিয়ডটা নির্ণয় করেছি, এনপিবিটা নির্ণয় করেছি, এখন একইভাবে প্রফিটেবিলিটি ইন্ডেক্সটাও নির্ণয় করব। প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই সমান টিপিবি ডিভাইড বাই এনসিইউ
পাশে হচ্ছে গুণ 100। আমাদের প্রজেক্ট বি টিপিবি হচ্ছে 9,639 টাকা। এই 9,639 টাকাকে আমাদের এনসিইউ 10,000 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। 9,639 টাকাকে 10,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 96.39%। আমাদের 1 নম্বর রিকোয়ার্ড শেষ হলো। আমাদের 1 নম্বর রিকোয়ার্ডে দুইটা প্রজেক্টেরই পিবিপি, এনপিবি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করেছি। হুইচ প্রজেক্টস should be accepted if they are independent। যদি প্রকল্পগুলো স্বাধীন হয় তাহলে কোন প্রকল্পটি বাছাই করতে হবে। আমাদের যে প্রজেক্টগুলো দেওয়া থাকবে এই প্রকল্পগুলো যদি স্বাধীন হয় তখন আমাদের দেখতে হবে এই প্রজেক্টগুলোর এনপিবি কি বের হয়ে আসলো। এই এনপিবিটার উপর ভিত্তি করে আমরা আমাদের সিদ্ধান্তটা প্রদান করব। আমাদের এ প্রজেক্টের এনপিবি হচ্ছে 1,639 টাকা পজিটিভ এবং বি প্রজেক্টের এনপিবি হচ্ছে নেগেটিভ 361 টাকা। তাহলে আমাদের বি প্রজেক্ট যদি গ্রহণ করি অবশ্যই আমাদের ক্ষতি হবে। যেহেতু প্রকল্পগুলো স্বাধীন প্রকল্প এবং একটা প্রকল্প আরেকটা প্রকল্পের উপর নির্ভরশীল নয়, তাই আমাদের সিদ্ধান্ত প্রদান করতে হলে যে প্রকল্পগুলোর এনপিবি পজিটিভ আমাদের সেই প্রকল্পগুলোই গ্রহণ করতে হবে। এখানে দুইটা প্রকল্পের মধ্যে শুধুমাত্র এ প্রকল্পের এনপিবিটা পজিটিভ। যদি দুইটা প্রকল্পের এনপিবি পজিটিভ হতো তাহলে আমরা দুইটা প্রকল্পই গ্রহণ করতে পারতাম। এখানে শুধুমাত্র এ প্রকল্পের এনপিবিটা পজিটিভ হওয়ার কারণে আমরা এ প্রকল্পটি গ্রহণ করব। সেটার জন্য আমরা নিচে লিখে দিয়েছি, when the projects are independent then project A should be accepted because its NPV is positive। যখন প্রকল্পগুলো স্বাধীন তখন আমাদের এ প্রকল্প গ্রহণ করা উচিত, বিকজ ইটস এনপিবি ইজ পজিটিভ, কারণ এর এনপিবি হচ্ছে ধনাত্মক। তাহলে আমাদের প্রজেক্টগুলো যখন ইন্ডিপেন্ডেন্ট হবে তখন আমরা শুধুমাত্র এনপিবির উপর ডিসিশনটা প্রদান করব। এরপরে যাচ্ছে রিকোয়ার্ড 3-তে। রিকোয়ার্ড 3-তে বলা আছে হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড ইফ দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যখন প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল প্রকল্প তখন কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত। স্বাধীন প্রকল্প হলে আমাদের একটা প্রকল্পকে আরেকটা প্রকল্পের সাথে তুলনা করতে হবে না, শুধুমাত্র পজিটিভ এনপিবি হলে হবে। আর যদি প্রকল্পগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ বা পরস্পর বর্জনশীল প্রকল্প হয় তখন আমাদেরকে দুইটা প্রকল্প তুলনা করে একটা প্রকল্প বাছাই করে নিতে হবে। ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট এবং মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট হলে দুইটা প্রকল্পের মধ্যে তুলনা করতে হবে না, দুইটা প্রকল্পের এনপিবি যদি পজিটিভ হয় আমরা দুইটা প্রকল্প গ্রহণ করব, দুইটা প্রকল্পের এনপিবি নেগেটিভ হলে একটা প্রকল্প গ্রহণ করব না। যদি কোনো একটা প্রজেক্টের এনপিবি পজিটিভ হয়, যে প্রজেক্টের এনপিবিটা পজিটিভ সে প্রজেক্টের এনপিবিটা গ্রহণ করব ইন্ডিপেন্ডেন্স প্রজেক্টের ক্ষেত্রে। আর মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হলে আমাদের দুইটা প্রজেক্ট নেওয়ার সুযোগ নাই, দুইটা প্রজেক্টের সাথে তুলনা করে একটা প্রজেক্টই গ্রহণ করতে হবে। সেজন্য আমাদের দেখতে হবে এ প্রজেক্টের পিবিপি হচ্ছে 2.14 ইয়ার্স এবং বি প্রজেক্টের পিবিপি হচ্ছে 3 ইয়ার্স। অর্থাৎ এ প্রজেক্টের ইনভেস্টকৃত টাকা উঠে আসতে সময় লাগবে 2.14 বছর, বি প্রজেক্টের ইনভেস্টেডকৃত টাকা উঠে আসতে সময় লাগবে 3 বছর। এর পরবর্তীটা হচ্ছে এনপিবি হচ্ছে এ প্রজেক্টের জন্য 1,639 টাকা, বি প্রজেক্টের জন্য হচ্ছে নেগেটিভ 361 টাকা। প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা এ প্রজেক্টের জন্য হচ্ছে 116.39% এবং বি প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা হচ্ছে 96.39%। তাহলে আমাদের ফ্যাব্যাক পিরিয়ডের উপর যদি ডিসিশন প্রদান করতে হয় তখন যে ফ্যাব্যাক পিরিয়ডটা ছোট আমাদের সেই প্রজেক্টটা বেছে নিতে হবে। আর এনপিবির উপর যদি ডিসিশন প্রদান করতে হয় তখন যেই প্রজেক্টের এনপিবি বড় সেটা গ্রহণ করতে হবে। প্রফিটেবিলিটি ইন্ডেক্সের উপর যদি ডিসিশন প্রদান করতে হয় তখন যেই প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স বেশি সেই প্রজেক্টটাতে গ্রহণ করতে হবে। তাহলে আমরা যদি খেয়াল করে দেখি এ প্রজেক্টের পিবিপি বি প্রজেক্টের চেয়ে ছোট, অর্থাৎ এ প্রজেক্টে ইনভেস্টেডকৃত টাকা উঠে আসতে বি প্রজেক্টের চেয়ে কম সময় লাগবে। তাই আমরা লিখেছি when the projects are mutually exclusive then project A should be accepted। যখন দুইটা প্রকল্প পরস্পর বর্জনশীল প্রকল্প তখন এই প্রকল্পটাকে গ্রহণ করতে হবে। তাহলে এই প্রকল্পটা গ্রহণ করার পিছনে কারণটা হচ্ছে এ প্রজেক্টের পিবিপি বি প্রজেক্টের চেয়ে ছোট এবং এ প্রজেক্টের এনপিবি 1,639 টাকা, বি প্রজেক্টের এনপিবি নেগেটিভ 361 টাকার চেয়ে বড় এবং এ প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স 116.39%, বি প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স 96.39%-এর চেয়ে বড়। তাই আমরা লিখেছি ইটস পিবিপি ইজ লোয়ার দ্যান প্রজেক্ট বি, এর ফ্যাব্যাক পিরিয়ড প্রজেক্ট বি এর চেয়ে ছোট, এনপিবি অ্যান্ড পিআই আর হায়ার দ্যান প্রজেক্ট বি, এনপিবি এবং প্রফিটেবিলিটি ইন্ডেক্স প্রজেক্ট বি এর চেয়ে বড়। তাহলে আমরা
আমাদের এ প্রজেক্টের বিপি ছোট, সেজন্য এটা গ্রহণ করেছি, এবং এনপিভিউ পিআই বি প্রজেক্টের চেয়ে বড়, সেজন্য আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট হওয়ার কারণে এ প্রজেক্টটাকে গ্রহণ করতে হবে।